প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী পর্ব 1-2। চৈত্র মাসের শেষ সপ্তাহ চলে, বাহিরে কাঠফাটা রোদ, বাসায় থেকেও যেন নিঃশ্বাস আটকে আসছে। রোদের তাপে বাহিরে তাকানোর মতো অবস্থা নেই। 12:37 নাগাদ বাসায় ঢুকলো লিফাত। ঘামে সারা শরীর চিকচিক করছে। মেইন গেট পার হতেই শক্ত কিছুর সাথে হোঁচট খেলো, সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ হলো। চিৎকার করার আগেই ছুটে এলো নৌমি, পরনের ওড়না দিয়ে শক্ত বক্সটা মুছতে মুছতে আদুরে কণ্ঠে বলল, বাবু লাগেনি তো তোমার? লিফাত কণ্ঠে রাগ ঢেলে চেঁচালো, তোর বাবু রাখার জায়গা কি আর ছিল না? চেঁচাচ্ছ কেন? 2 ঘন্টা যাবৎ কারেন্ট নেই, এদিক দিয়ে বাতাস আসছে, তাই তো বাবুর কোলে বসেছিলাম। ইচ্ছে করতেছে তোর বাবু সহ তোকে তোদের বাসায় ফেলে দিয়ে আসি। সর সামনে থেকে। আফসোস, তোমার ইচ্ছেই থেকে যাবে। এর মধ্যে লিফাতের আম্মু শরবত নিয়ে আসলেন। লিফাতকে দেখে শান্ত কণ্ঠে শুধালেন, কিরে তুই কখন এলি? এই তো। লিফাতের আম্মু শরবত হাতে দাঁড়িয়ে আছেন। শরবত কাকে দিবেন ঠিক বুঝতে পারছেন না। লিফাতের দিকে হাত বাড়াতে যাবে অমনি নৌমি শরবত নিয়ে ঢকঢক করে অর্ধেক শেষ করে ফেলল। শরবত খেতে খেতে চোখ ঘুরিয়ে লিফাতের দিকে তাকালো। লিফাতের রাগী চোখ মুখ দেখে খাওয়া বন্ধ করে গিলাস থেকে ঠোঁট সরালো। অর্ধেক গিলাস শরবত লিফাতের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবে? তুই খা, খেতে খেতে এই বাড়ির সব খেয়ে ফেল। লিফাত রাগে গজগজ করতে করতে চলে যাচ্ছে। নৌমি শক্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমার ভাগের কিছু খাইনি, লেবু দুটো বাসা থেকে নিয়ে আসছিলাম। লিফাত কিছু না বলেই রুমে চলে গেছে। লিফাতের মা লতিফা বেগম নৌমির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, ছেলেটা এত রোদের মধ্যে বাহির থেকে আসছে, শরবতটা ওকে দিয়ে দিলে তোর কি খুব ক্ষতি হয়ে যেত? সকালে ভার্সিটিতে যাওয়ার সময় তোমার ছেলেকে পেছন থেকে এত ডাকলাম, অথচ ফিরেও তাকালো না। ভাব নিয়ে রিকশা করে চলে গেল। সে বলেছে আমাকে নিয়ে ভার্সিটিতে গেলে নাকি তার ইজ্জতে টান পড়ে। তাহলে আমি কেন শরবত দিব বলো? তোরা কি বড় হচ্ছিস না? এখনো এভাবে লেগে থাকিস কেন বলতো? আমি নেহাতি ভালো মেয়ে, তার জন্য তোমার ছেলের অত্যাচার এত বছর ধরে সহ্য করে আসছি। না হলে কি? কিছু না, শরবত বানিয়ে দাও, তোমার ছেলেকে দিয়ে আসি। দাঁড়া, দিচ্ছি। নৌমি শরবতের গ্লাস হাতে নিয়ে লিফাতের রুমে আসছে। লিফাত ওয়াশরুমে। নৌমি শরবতের গ্লাস টেবিলের ওপর রেখে লিফাতের ফোনের লক খুলে ইউটিউবে ভিডিও দেখছে। লিফাত গোসল শেষ করে বেরিয়ে এই দৃশ্য দেখে রাগী স্বরে বলল, তুই আবার আমার লক দেখে ফেলছিস? নৌমি নিঃশব্দে হেসে বলে উঠল, যে লক দিয়ে রাখতে পারো না সেই লক কেন দাও? আমরাই তো, আমাদের মাঝে এই লক-টকের আবার কি প্রয়োজন? রাখ ফোন। আমার ফোনে আমার অনেক পার্সোনাল জিনিস আছে। জানি। আছে তো গার্লফ্রেন্ডের সাথে 5টা ছবি, তার মধ্যে 3টাই বেহুদা, বাকি 2টা তো ভালো। নৌমি হাসতে হাসতে বলল, কে বলেছে? বাকি 2টাতে তোমাকে বিশ্রী লাগছিল তাই ডিলিট করে ফেলেছি। কি? আবার ঘুরতে গেলে আমাকে নিয়ে যেও, গাছ লতাপাতার ফাঁক দিয়ে স্টাইলিশ ফটো তুলে দিব। আজকের পর তুই ভুলেও আমার ফোন ধরবি না। এই কথা আজ অব্দি কতবার বলেছ বলো তো? তার থেকে ভালো হয় আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করো। বিশ্বাস করো, তুমি আম্মুকে একবার বললেই আম্মু আব্বুকে বলবে। এটুকু উপকার করো, তাহলে তোমার ফোন বেশি ধরবো না। কোনো প্রয়োজন নেই। নমি কাঁদো কাঁদো মুখ করে বলল, তোমার দিলে কি দয়া হয় না? না, কারণ ফোন কিনে দিলে তুই ভণ্ড হয়ে যাবি। এখন মনে হয় খুব ভদ্র আছি। লিফাত চোখ রাঙাতে নৌমি চুপ করে গেল। শরবতের গ্লাসের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, শরবত রেখে গেলাম, খেয়ে নিও। নৌমি দরজা পর্যন্ত যেতেই লিফাত ডাকল, শোন। লিফাত চমকে উঠে জানতে চাইল, ফোন কিনে দিবা? না। নৌমি মনমরা হয়ে বলল, তাহলে? পরশু তোর হবু ভাবির জন্মদিন, সুন্দর একটা প্ল্যান দিস, তাহলে তোকেও নিয়ে যাব। ঠিক আছে, তুমি রিল্যাক্সে থাকো, কালকের মধ্যে সব প্ল্যান করে ফেলবো। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সন্ধ্যার পর শহীদ মিনার চত্বরে হালিম খাওয়াতে নিতে হবে। কবে? আজকেই। ঠিক আছে, ডান, ওকে। পরন্ত বিকেলে সূর্যের তাপ কিছুটা কমতেই ছাদে গেল লিফাত। খুব মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে। মিনিট 5 বাদেই চঞ্চল পায়ে ছুটে আসলো নৌমি। পরনে বেগুনি রঙের টি-শার্ট, কালো রঙের স্কার্ট আর একটা ওড়না হিজাব। ছাদের এপাশ ওপাশ খুঁজে ছুটে গেল লিফাতের কাছে। নৌমি খুব জোরে নিঃশ্বাস ছেড়ে গুরুতর কণ্ঠে বলে উঠল, তুমি ভাই প্রেমই করো, ওদিকে তোমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে।
লিফাত ঘাড় ঘুরিয়ে নৌমিকে এক নজর দেখেই প্রশ্ন করলো, আমার বিয়ে? হ্যাঁ। লিফাত সহসা কল কেটে দিয়েছে, কপাল কুঁচকে প্রশ্ন করলো, কার সাথে? কার সাথে আবার, আমার সাথে? রিফাত অগ্নির দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুই না করিসনি? বলিসনি আমার রিলেশন আছে? নৌমি একগাল হেসে বলল, ভাই তোমার রিলেশন তাই মাথা ব্যথাও তোমার? আমাকে বাসার মানুষ জিজ্ঞেস করেছে তোমাকে বিয়ে করতে আপত্তি আছে কিনা। আমিও বলে দিয়েছি কোনো আপত্তি নেই, কারণ আমার বয়ফ্রেন্ডও নাই আর মাথা ব্যথাও নাই। তাই বলে তুই আমাকে বিয়ে করবি? না, মোটেই না, তোমাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। তুমি বাসায় চেঁচামেচি করবা, নিজে থেকে বিয়ে ভাঙবা, বাসায় তোমার রেপুটেশন খারাপ হবে, এতে আমি পৈশাচিক আনন্দ পাবো, বুঝতে পেরেছো? তোর মতো কাজিন কারো জীবনে না আসুক, আর তোমার মতো কাজিন সবার জীবনে আসুক। এখন নিচে চলো, সবাই তোমাকে ডাকছে। কেন? উমা, বললাম না বিয়ের আলোচনা চলছে, তুমি ছাড়া এই আলোচনা শেষ হবে না তো। আমি যদি আজকে ফাঁসি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, তোর হালিম খাওয়া আর সপ্তাহে সপ্তাহে ঘুরতে যাওয়া সব বন্ধ হয়ে যাবে, মনে থাকে যেন। নৌমি মেকি স্বরে বলল, আমাকে ভয় দেখাবেন না জনাব তামজিদ আকন্দ তাজ, কারণ ভুল করেও যদি আমার সাথে আপনার বিয়ে হয়ে যায় তাহলে আপনি আমাকে ঘুরতে নিয়ে যেতে বাধ্য। শুধু হালিম কেন, রাত ৩টায় তেহারি খেতে চাইলেও এনে দিতে বাধ্য থাকিবেন। অসম্ভব। অসম্ভব হওয়ার আগেই প্রতিবাদ করতে হবে। চলো, প্রতিবাদের ফাঁকে আমার মোবাইলটার কথা একটু বলো প্লিজ। লিফাত আর নৌমি নিচে আসছে ড্রয়িং রুমে। নৌমির আব্বু আম্মু, লিফাতের ছোট চাচ্চু কাকিরা উপস্থিত। লিফাতকে নামতে দেখে লিফাতের আব্বু শান্ত গলায় বললেন, কোথায় ছিলে? ছাদে। তোমার আর নৌমির বিয়ের বিষয়ে কথা বলছিলাম, ভাবলাম তোমাদের জানিয়ে রাখি। তোমার আপত্তি নেই তো? লিফাত আর চোখে নৌমির দিকে তাকালো। নৌমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। লিফাতের আব্বুর হৃদরোগে আক্রান্ত, জোরে কথা বলা কিংবা উত্তেজিত হওয়া বারণ, তাই লিফাত জোর গলায় কিছু বলতেও সাহস পায় না। লিফাত আব্বুর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখনো বিয়ের কথা ভাবিনি আব্বু। তোমাকে ভাবতে বলেছে কে? বিয়ে তো এখনই দিচ্ছি না, আগে পড়াশোনা শেষ করো, চাকরি নাও, তারপর না হয় বিয়ে হবে। না মানে? কি বলতে চাও? নৌমি কি সুন্দরী নয়? নৌমির সঙ্গে সঙ্গে তপ্ত দৃষ্টিতে তাকালো, চোখে সন্দেহ স্পষ্ট। লিফাত থতমত খেয়ে বলল, আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে নৌমিকে অসুন্দর বলবো? নৌমির মতো সুন্দরী মেয়ে বিশ্বে বিরল, কিন্তু কথা হলো বিরল প্রজাতির প্রাণীর সঠিক যত্নের জন্য অন্যরকম পরিবেশ প্রয়োজন। তাই বলছিলাম, তোমার আর কিছু বলতে হবে না, বিরল প্রজাতির আলোচনা তুমি তোমার ডিপার্টমেন্টে শেষ করে এসো। নৌমি বারবার চোখে ইশারা দিচ্ছে, কিন্তু লিফাত কিছুই বলছে না। বিষয়টা নৌমির আব্বুর নজরে পড়তে শান্ত গলায় বললেন, নৌমি অনেকদিন যাবৎ অ্যান্ড্রয়েড ফোন চাইতেছে, দিব কিনা ভাবতেছি, কি করা উচিত বলো তো? রিফাত সহসা শক্ত কণ্ঠে বলে উঠল, শুধু শুধু ফোন দিতে হবে না, ও তো বেশিরভাগ সময় আমার ফোনই ব্যবহার করে, ওর জন্য আমার ফোনের লকই পরিবর্তন করি না। ওর যখন প্রয়োজন আমার ফোনই ব্যবহার করতে পারবে। আমারও তাই মনে হয়, ফোন দিলে অযথা ফোন ব্যবহার করে সময় নষ্ট করবে। জি। নমি মুখ ফুলিয়ে চেয়ে আছে, ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। লিফাত ভুরু নাচিয়ে জিভ বের করে ভেঙচি কাটল। নমি ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করে খানিকক্ষণ বকে সঙ্গে সঙ্গে বাসায় চলে গেল। সন্ধ্যার কিছুক্ষণ পর লিফাত রেডি হয়ে নৌমিদের বাসায় আসছে। ড্রয়িং রুমে নৌমির ছোট বোন আন্নি টিভি দেখছিল। লিফাতকে ডেকে টিভি বন্ধ করে দিয়েছে। দাঁড়িয়ে ভয়ঙ্কর কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি এখন পড়াবে? না, নৌমিকে নিয়ে বের হব, তুই নৌমিকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। নৌমির আম্মু এগিয়ে এসে বললেন, কিরে তাজ, এই সন্ধ্যাবেলায় কোথায় যাবি? তোমার মেয়েকে হালিম খাওয়াতে। তোকেও বলি, নৌমির উল্টাপাল্টা বায়নাকে এত প্রায়োরিটি দিতে যাস কেন? তোর জন্য দিন দিন মেয়েটার সাহস বেড়ে যাচ্ছে। চিন্তা করো না ফুপ্পি, ও আমাদের বোন, আমাদের কাছে বায়না করবে না তো কার কাছে করবে? তোরও তো কষ্ট হয়, সারাদিন টিউশন, পড়াশোনা, চাকরির চিন্তা মাথায় নিয়ে আবার ওর পাগলামি সহ্য করা চারটাখানি কথা না। ওদের যদি একটা ভাই থাকতো তাহলে বোধহয় আমাদের সাথে ওদের এত ঘনিষ্ঠ সম্পর্ক হতেই না। তাই আমরা সবাই চাই আমাদের ভরসা করুক, সত্যিকারের ভাইয়ের মতো ভাবুক। তোর আব্বুরা যে তোর আর নৌমির বিয়ের কথা ভাবছে, সব ভাবনা সত্যি হয় না ফুপ্পি। নৌমি আর আন্নি দুজনেই আমার বোনের মতো।
তার মধ্যে নৌমি নেমে আসছে, কণ্ঠে আদর ঢেলে ডাকলো, লিপাত ভাইয়া। লিফাত রাগে ফোঁস করে উঠল, রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, এই তোর জন্য আমার নাম নিয়ে এত অশান্তি। কি সুন্দর ছোটবেলা নাম রাখছিল রিফাত, তুই র কে ল উচ্চারণ করে করে আমার নামটা রিফাত থেকে লিফাতে আনলি। সবাই তোর মুখ থেকে শুনে নিজেরাও লিফাত ডাকা শুরু করলো। সেই যন্ত্রণায় নিজেই নাম রাখলাম তাজ, আকিকাও দেয়ালাম। ও মা, এখন অনেকেই লিফাত নামে ডাকে, এটা কোনো কথা? লিফাত ফুপ্পির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফুপ্পি তুমি জানো তোমার মেয়ে ভার্সিটিতে পর্যন্ত আমার লিফাত নাম ছড়িয়ে দিয়েছে। বন্ধুরাও মজা করে এখন লিপাত ডাকে। নৌমি আম্মুর তাকাতেই নৌমি নরম সুরে বলে উঠল, এতে আমার কি দোষ? আমি সব র উচ্চারণ করতে পারলেও রিফাতের র উচ্চারণ করতে পারি না। রিফাত বলতে চাইলেও ভেতর থেকে লিফাত নাম বেরিয়ে আসে। র যদি ল হয় তাহলে ফ কেন? ফ থাকবে তাই লিপাত। তোর সাথে ঝগড়া করার মুড আমার নেই, তাড়াতাড়ি চল, পরে টিউশন আছে, চলো। লিফাত আন্নির দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, তোর কাল পরীক্ষা আছে না? হ্যাঁ। টিভি না দেখে পড়তে বস, সমস্যা হলে কল দিয়ে জানাস, রাতে এসে দেখে যাব। নৌমি জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ভাগ্যিস বুদ্ধি করে কমার্স নিয়েছিলাম, নয়তো আন্নির মতো আমাকেও তোমার মতো স্যারের কাছে পড়তে হতো। বুঝবি বুঝবি, সামনে আসছে না পরীক্ষা, হিসাব বিজ্ঞানের এক একটা পরীক্ষা দিয়ে যখন মাথা ঘুরে পড়ে থাকবে তখন বুঝবি জীবন কত সুন্দর। বুঝলে বুঝবো, তবু তোমার মতো মাসের স্নায়ুতন্ত্র আর মানুষের হাড্ডি নিয়ে গবেষণা তো করতে হবে না, এখন চলো। লিফাত সম্পর্কে নৌমির মামাতো ভাই। নৌমির নানার পরপর 4 ছেলের জন্ম হয়। 4 ছেলের পর নৌমির মায়ের জন্ম হয়। আদরে আহ্লাদে বড় করেন মেয়েকে। মেয়ে ছিল ওনার চোখের মণি, সেই চোখের মণিকে চোখের আড়াল করতে নারাজ ছিলেন। মেয়ে বিয়ে দেওয়ার প্রথম এবং প্রধান শর্ত ছিল মেয়েকে ওনার চোখের সামনে থাকতে হবে, তাই নিজের জায়গাতে মেয়ের নামে আলাদা বাড়িও করে দিয়েছিলেন তিনি। বেশ কিছু সম্বন্ধ দেখার পর নৌমির বাবাকে দেখেন, যার ইহজগতে আপন বলতে কেউ ছিল না। এতিমখানায় বড় হওয়া এক ছেলে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভালো চাকরি করছে, এসব দেখে নৌমির নানার খুব পছন্দ হয়। নৌমির মাকে দেখে সব ঘটনা শুনে উনিও কোনো তেমন দ্বিমত করেননি, তবে ওনার শর্ত ছিল ধীরে ধীরে এই বাড়ির সব টাকা পরিশোধ করে দিবেন, তাই এখনো তিনি সেই চেষ্টাতেই আছেন। নৌমিদের 3 বোনের মাঝে নৌমি মেঝো। বড় বোনের বিয়ে হয়েছে আরো 2-3 বছর আগে। নৌমির 4 মামার মধ্যে বড় মামা মারা গেছেন। ওনার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, তাই যে যার মতো আলাদা থাকে। বড় মামি ছেলেমেয়েদের সাথে থাকলেও মাঝে মাঝে বাসায় আসেন, বাকিরা ঈদ মৌসুমে বাড়িতে আসে। লিফাতের আব্বু দ্বিতীয়, উনি প্রাইভেট কোম্পানিতে ভালো পদে চাকরি করছেন। লিফাতের বড় একটা বোন আছে, তার বিয়ে হয়ে গেছে, 4-5 বছরের একটা ছেলেও আছে। নৌমিদের তৃতীয় মামা কানাডায় থাকেন, খুব একটা দেশে আসেন না বললেই চলে। সবার ছোট মামা কলেজের শিক্ষক, মামিও চাকরি করেন। ওনাদের 2 ছেলে, তাই বলাই যায় মামা বাড়িতে নৌমি আর আন্নি আলাদা রকমের ভালোবাসা পায়। একমাত্র বোনের মতো মামারাও নৌমিদের খুব ভালোবাসেন। সবার সাথে খুব ভালো সম্পর্ক হলেও লিফাত আর নৌমির সম্পর্ক ছোট থেকেই অন্যরকম। দুজনের বয়সের পার্থক্য সর্বোচ্চ 4। ছোটবেলা মামা বাড়িতে সবাই থাকলেও নৌমি যখন থেকেই বুঝতে শিখেছে তখনই একজন এক এক দিকে চলে গেছে। নিজের বোন লিফাত লিফাতের বড় বোনকে সবসময় কাছে পেয়েছে। বোনেরা নিঃস্বার্থভাবে ভালোবাসলেও লিফাত নিজের ভাগের কিছু নৌমিকে দিতে চাইতো না। পাওয়ার চেয়ে না পাওয়া জিনিসের প্রতি প্রতিটা মানুষের আগ্রহ বেশি থাকে, বিশেষ করে ছোটকালে এটা এক প্রকার জেদ হিসেবে কাজ করে। সেই সুবাদে লিফাতের সাথে নৌমির সাপে নেউলে সম্পর্ক হয়ে গেছে। লিফাত কিছু দিতে না চাইলেও নৌমি জোর করে আদায় করে নেয়া, নৌমির যেকোনো ব্যাপারে লিফাতের অহেতুক নাক গলানো, সব মিলিয়ে দুজনের সম্পর্ক অদ্ভুতভাবে মজবুত হয়ে গেছে। কেউ কারো সাথে রাগ করে বেশিক্ষণ থাকতেই পারে না। লিফাতের একটা গার্লফ্রেন্ড আছে, একই ডিপার্টমেন্টে, একই ক্লাসে পড়ে। সম্পর্ক 3 বছর হয়ে গেছে। চাকরি হলে বাসায় জানাবে এই অপেক্ষায় আছে লিফাত। বাসার কেউই সেভাবে কিছু জানে না। এতদিন সম্পর্ক নর্মাল ছিল, তাই সহজে নৌমির থেকে আড়াল করে রাখতে পেরেছে। কিন্তু অনার্স শেষ হওয়ার পর মাস্টার্সে ভর্তি হয়ে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে, আর দেখা সাক্ষাৎও কমে গেছে। এখন ফোনে কথা হয় বেশি। সেভাবেই একদিন নৌমির কাছে ধরা পড়ে গেছে। সেই থেকে নৌমির ভাবি দেখার বায়নার শেষ নেই। লিফাত আর নৌমি হালিমের দোকানে বসা। নৌমি হালিম খাচ্ছে আর লিফাত একটা কার্ড দিয়ে নৌমিকে বাতাস করছে। ইদানিং কারেন্টের সমস্যা অতিরিক্ত বেড়েছে, হুটহাট কারেন্ট চলে যায়। কিছুক্ষণ পর একটু দূর থেকে কেউ উচ্চ শব্দে ডাকলো, তাজ।
লিফাত ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল শান্ত আর মাহি দাঁড়িয়ে আছে, ওদের চোখে উদ্বেগ স্পষ্ট। ইশারায় ডাকতেই লিফাত নৌমিকে বলে উঠল। শান্ত শক্ত কণ্ঠে শুধালো, কি চলে? আরে ও নৌমি। দুজনেই সঙ্গে সঙ্গে একটু ঝুঁকে নৌমির মুখটা দেখার চেষ্টা করলো। মাহি মৃদু স্বরে বলল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তুই নীলুকে রেখে অন্য মেয়েকে বাতাস করছিস, এটাও সম্ভব? কি করবো বলো, কারেন্ট নাই, গরমে চিৎকার করছিল, তাই বাধ্য হয়ে বাতাস করছিলাম। নীলু এসব দেখলে কি হবে ভাবছিস? নীলু নৌমির ব্যাপারে সব জানে, আমাদের সম্পর্ক কেমন তাও জানে, ওর এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোথায় নীলুকে এভাবে বাতাস করে খাওয়াবি, আর তা না করে কাজিনকে খাওয়াচ্ছিস। মানুষের গার্লফ্রেন্ড অবুঝ হয়, তারা কেয়ার চায়, পজেসিভ বয়ফ্রেন্ড চায়, আর আমার ক্ষেত্রে হলো উল্টা। আমার গার্লফ্রেন্ডের মতো ম্যাচিউর গার্লফ্রেন্ড দুটা নেই। আমার মাঝে মাঝে সন্দেহ লাগে ও কি সত্যিই আমাকে ভালোবাসে। শান্ত বলল, নৌমি তো বড় হচ্ছে, সে এখন ভার্সিটিতে পড়ছে, তুই আর কত দেখে রাখবি? তার থেকে ছেড়ে দে, ও প্রেম করলে দেখবি তুই রিল্যাক্স হয়ে যাবি। লিফাত উচ্চ শব্দে হেসে বলল, আর কোনো কথা পেলি না? নৌমি করবে প্রেম, এটাও সম্ভব? কেন? বিশ্বাস কর ভাই, ওরে 2 ঘন্টার জন্য একা ছাড়লে আমার কলিজা কাঁপে। এই বুঝি কারো মাথা ফাটিয়ে ফেললো, এই বুঝি পুলিশ স্টেশন থেকে কল আসলো। রাস্তাঘাটে হাঁটতে গেলে অনেক ছেলেরাই অনেক কিছু বলে, বিশেষ করে একটা মেয়ে নিয়ে বের হলে তো কথাই নেই, সে হোক মায়ের পেটের আপন বোন কিংবা বোরকা পরা আমার মা, তবুও তারে বাজে কথা বলবে। সবসময় তাদের সাথে তর্কে জড়াতে ইচ্ছে করে না, নিজের মান সম্মান বাঁচাতে অনেক সময় চুপ করে পাশ কাটিয়ে চলে যায়। আমি ছেলে হয়ে এটা পারলেও নৌমি পারে না। ওর মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে ওই ছেলেগুলোর প্রতি সব রাগ পারে আমার উপর দেখায়। রিলেশনে গেলে কোন ছেলে ওর এসব পাগলামি সহ্য করবে? পরে দেখা যাবে প্রেমের নামে ধোঁকা দিয়ে চলে যাবে। তোর এত চিন্তা করতে হয় কেন? আজব। নৌমি আমার বোন। তোদের সাথে কাল কথা হবে, এখন আসি। নৌমিকে নিয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে বাসা পর্যন্ত দিয়ে লিফাত টিউশন পড়াতে চলে গেছে। আজ নীলুর জন্মদিন। 3টার দিকে নৌমি রেডি হয়ে লিফাতের বাসায় আসছে। সাদা রঙের গাউনে নৌমিকে পরীর মতো লাগছে। খোলা চুলগুলো কাজ ছাড়িয়ে কিছুটা নিচে নেমেছে। নৌমিকে ভালো মতো দেখার জন্য সবাই ডাকছে, কিন্তু নৌমি সেসবে কানে না নিয়ে লিফাতের রুমে ঢুকলো। রুমে ঢুকতেই দেখলো লিফাত পাঞ্জাবি পরেছে। লিফাত নৌমিকে দেখে ঠান্ডা কণ্ঠে বলল, ডাক না দিয়ে হুটহাট কারো রুমে ঢুকবি না, এটা খুব খারাপ অভ্যাস। নৌমি ভেংচি কেটে বলল, আমাকে ভালো অভ্যাস খারাপ অভ্যাস শেখাতে হবে না। যতদিন না তোমার বউ ঘরে আসছে ততদিন আমি অনুমতি নিয়ে আসতে পারবো না। একবার তোমার বউ ঘরে আসুক, তারপর দেখবা তুমি অনুমতি না নিয়ে তোমাদের রুমের দিকে তখন তাকাবো না। নমি উত্তেজিত কণ্ঠে ফের বলল, ওরে বাবা, তুমিও সাদা পাঞ্জাবি পরেছ? নীলু আজ সাদার মধ্যে শাড়ি পরবে, মাঝখানে তুই সাদা পরতে গেলি কেন? আমি কি জানতাম নাকি? সমস্যা নেই, মনে করো আমি ক্যামেরাম্যান। ঠিক আছে। নমির পরিকল্পনা মোতাবেক সব হয়েছে। কেক গিফট নিয়ে ঠিক সময়ে হাজির হলো নৌমি আর লিফাত। আজ প্রথমবারের মতো নীলু আর নৌমির মুখোমুখি হতে চলেছে। যদিও ফোনে দুজনের বেশ কয়েকবার কথা হয়েছে। নীলু নৌমিকে দেখে দ্রুত এগিয়ে এসে জড়িয়ে ধরল। দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাআল্লাহ, তুমি খুব কিউট। নৌমি হেসে বলল, আপনিও খুব কিউট ভাবি। ওলে বাবালে, এখনই ভাবি? তোমার ভাইকে বিয়ে করতে পারি কিনা দেখো আগে। কেন? এমনি, বাদ দাও। জন্মদিনের সেলিব্রেশন শেষে তিনজন একটা পার্কে গিয়ে বসলো। লিফাত আর নীলু একটা বেঞ্চে বসেছে, পাশেই একটা বেঞ্চে নৌমি বসে আছে। নীলু তার বাসার অবস্থার কথা বলছে। অনার্স শেষ, অলরেডি তার বাসায় ছেলে দেখা শুরু হয়েছে। ভালো চাকরিজীবী ছেলের লাইন লেগেছে বাসায়। ব্যবসায়ীদের তো কথাই নেই, প্রতিদিন বিয়ে ভাঙতে ভাঙতে হাঁপিয়ে উঠেছে নীলু। কথার মাঝখানে লিফাত আকস্মাৎ ঘাড় ঘুরালো। পাশের বেঞ্চে নৌমি নেই দেখে চমকে উঠল। আশেপাশে তাকিয়ে কোথাও দেখতে পেল না। লিফাত সহসা উঠে খুঁজতে লাগলো। নীলুও খুঁজছে। অনেকটা দূরে নৌমিকে দেখেই ছুটল লিফাত। নৌমির ঠিক সামনে একটা ছেলে দুহাতে নাক চেপে ধরে বসে আছে। লিফাত দৌড়ে এসে নৌমির দুহাত চেপে ধরে। নৌমির দু চোখ রাগের তোপে লাল হয়ে আছে। লিফাত চমকিত হয়ে জানতে চাইল, কি হয়েছে? নৌমি রাগী স্বরে বলল, এই ছেলে আমাকে বাজে কথা বলেছে। কি বলেছে? কি বলেছে সেটাও বলতে হবে? বাজে কথা বুঝো না তুমি?
এই ছেলে কি সমস্যা? ছেলেটা নরম স্বরে বলল, সরি ভাই, আর জীবনে কোনো মেয়েকে কিছু বলবো না। ঠিক আছে যাও। এর মধ্যে নীলু এসে নৌমির কাঁধে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমাদের রেখে একা আসতে গেলে কেন? জায়গাটা খুব একটা ভালো না, জানো না? আমার বসে থাকতে ভালো লাগছিল না। লিফাত বলল, ঠিক আছে বাসায় চল। নীলুকে রিকশায় উঠিয়ে দিয়ে নৌমিকে নিয়ে বাসায় চলে আসলো লিফাত। চলবে।